গতকাল বড় ভাইয়ের বিয়ের কথাটা শুনেই আজ ব্যাগটা গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঈশান। বাসায় আসতেই ঘন্টাখানেক সময় লাগলো। তারপর বাসার সামনে এসেই বুঝতে পারলো ভিতরে হট্টগোল চলছে। ছোট্ট পরিবারে এমন বাকবিতণ্ডা বুঝতে পেরে মনে হলো ঘটনাতে কিছু একটা ঘটেছে, যার জন্য আব্বু আম্মু এরকম চিল্লাচিল্লি করছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে বাসার ভিতরে প্রবেশ করতেই বুঝতে পারলো একদম মাথায় বাজ পড়ার মতো অবস্থা। আব্বু একটা কাগজ হাতে নিয়ে বসে আছে আর আম্মু হাহুতাশ করছে। ঈশান তাড়াহুড়ো করে এসে আব্বু আম্মুর সামনে দাঁড়ালো। ছোট ছেলেকে দেখার পরও দুজনের দৃষ্টিভঙ্গি কিংবা অঙ্গভঙ্গি তেমন কোনো পরিবর্তন হলো না। ঈশান আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে আব্বু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর হাতে এটা কি? আচ্ছা, আমি বাসায় এসেছি দেখে কি তোমাদের মন খারাপ হয়ে গেল নাকি আগে থেকেই? দেখো, তোমার ভাই বাসা থেকে পালিয়েছে। কাল বিয়ের কথাবার্তা বলে আসলো, সব কিছু ঠিকঠাক করে আসলো, আর আজকেই তোমার ভাই বাসা থেকে ভেগেছে। মানে কি এসবের? আমি বাসায় আসলাম বড় ভাইয়ের বিয়ে সেজন্য, আর এখন কিনা বলছো ভাইয়া পালিয়েছে? তাহলে আগে বলে দিলেই হতো, আমি আসতাম। আব্বু রাগী চোখের দিকে তাকাতেই ঈশান চুপসে গেল। আব্বু আম্মুর মুখের এক্সপ্রেশন দেখে ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, আরে না, পালাবে কেন? হয়তো মজা করছে। আর দেখো গিয়ে কোথায় একটা বেরিয়েছে, সন্ধ্যাতেই আবার ফিরে আসবে। ঈশানের এমন কথাতেও তেমন কোনো রেসপন্সের পরিবর্তন ঘটল না। আব্বু ঈশানের দিকে কাগজটা এগিয়ে দিতে ওর সেটা হাতে নিয়ে দেখলো কাগজটা একটা চিঠি। ঈশান তাড়াহুড়ো করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে আরম্ভ করলো। আব্বু, আসলে আমি তোমাদের কিভাবে বলবো জানি না। কাল বাসায় আসার পরে জানতে পারলাম মেয়ে দেখতে যাবে। ভেবেছিলাম সবেমাত্র দেখে দেখাশোনা শুরু হয়েছে। ভাবতে পারিনি মেয়ে দেখতে গিয়ে নিয়ে গিয়ে তোমরা বিয়েটা একদম ঠিক করে আসবে। আমার এই মেয়েকে পছন্দ হলেও বিয়ে করা সম্ভব না আব্বু। আর পছন্দ বলছি কাকে? এইরকম একটা রাগী আর জেদি মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। সবচেয়ে বড় বিষয় কি জানো তো? আমি অন্য একজনকে পছন্দ করি। আর বলতে পারো আমাদের মাঝে সম্পর্ক আছে। গত 2 বছর যাবৎ মেয়েটার সাথে আমার সম্পর্ক, ভালোবাসি আমি ওকে। তাই ওকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ের কথা আমি কল্পনাও করছি না। আমি জানি বিয়েটা আমি এড়িয়ে যেতে পারবো না। জোর করে হলেও তোমরা আমাকে বিয়ে দেবে, কিন্তু যাকে প্রতিশ্রুতি দিয়েছি, যার সাথে এতগুলো দিন কাটিয়েছি, তার থেকে অন্য কাউকে নিয়ে ভালো থাকার কথা কল্পনা করতেও পারি না। তাই আমি মাপ চাইছি আব্বু, আমাকে ক্ষমা করে দিও। আমার পক্ষে সম্ভব না তোমাদের এসব সিদ্ধান্ত মেনে নেওয়া। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তার আগেই সবটা ঠিক করে ফেলেছ। কালকে ওই বাড়িতে সবার সামনে এই কথাগুলো বলার মতো সাহস আমার হয়নি। বললে হয়তো তোমার সম্মান থাকতো না, কিন্তু আমি পারলাম না তোমার কথাটা রাখতে। তাই বাসা থেকে চলে যাচ্ছি। যেদিন মেয়েটার বিয়ে হয়ে যাবে কিংবা তোমরা বিয়েটা ভেঙে দিবে, সেই দিন আমি বাসাতে আসবো। চিঠিটা পড়ে ঈশানের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আম্মু এবার আহাজারি করতেই ঈশান গিয়ে আম্মুর পাশে ধপ করে বসে পড়ল। তখন আব্বু বলতে আরম্ভ করলো, হতভাগা, বিয়ে করবে না তাই বলে বাসা থেকে পালাতে হবে? আগে বললেই হতো, বিয়ে ঠিক করতাম না। এখন মান সম্মানের কি হবে আমার? ছোটবেলা থেকে ছেলেদের স্বাধীনতা দিয়ে দিয়ে বড় করেছি, আজ এই দিন দেখার জন্য। আমার মান সম্মানটা ডোবানোর আগে একটাবার ভাবতে পারলো না। এখন আমি আমার বন্ধুকে কি জবাব দিব? এতদিনের বিজনেসের পার্টনারশিপ আমাদের, খারাপ যদি জানতে পারে তাহলে মান সম্মানের কিছু থাকবে? ও আমাকে খুন করে ফেলবে। আব্বু, তুমি টেনশন করো না, কোনো একটা রাস্তা বেরোবে। সমাত্র কালকে বিয়েটা ঠিক করেছিলেন, দেখবে আঙ্কেল বুঝিয়ে বললে উনি বুঝে যাবে। আর এত চিন্তা করো না তো। হ্যাঁ, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আজ বাদে কাল সবাই দেখবে ঠিক হয়ে যাবে। এত টেনশন করলে তোমার শরীর খারাপ করবে। ঈশান আব্বু আম্মুকে অনেক বোঝালো। আম্মু কিছু একটা ভেবে ঈশানকে বলতে লাগলো, তুমি রুমে যাও, গিয়ে ফ্রেশ হও। আমি তোমার আব্বুকে বোঝাচ্ছি। আর এত টেনশন করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি গিয়ে ফ্রেশ হও। ঈশান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। তারপর এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। আব্বু আম্মুর সামনে থাকলে কি থেকে কি বলবে কে জানে। তবে ভাইয়া এরকম একটা কাজ করবে জানতে পারলে বাসা দিয়ে আসতো না।
আর করলো যখন আগে করলো না কেন? বন্ধুদের নিয়ে ক্যাম্পাসে এত সুন্দর আড্ডা দিচ্ছিল, কদিন যাবৎ আড্ডার আসরটা একেবারে জমে উঠেছে, কিন্তু বিয়ের খবরের কথা শুনেই দৌড়ে চলে আসলো। আর এসে এমন অবস্থার কথা শুনতে পারল। অন্যদিকে আব্বু আম্মু কথা বলছিল। আফজাল সাহেব চুপ করে আছে দেখে শায়লা বেগম কিছুক্ষণ ধরে এমন কিছু বলল, যেটা শোনার পর আফজাল সাহেব একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর বলতে লাগলো, এটা ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু তোমার ছেলে যদি রাগ করে আর সবার সামনে যদি তোমার বড় ছেলের মতোই এমন কিছু করে, তাহলে কি হবে? আমার জানা মতে ওর কোনো সম্পর্ক নেই, তাহলে বারণেই বা করবে কেন? আমি ওকে বোঝাবো, এখনই কিছু বলতে হবে না। কাল তোমার বন্ধুকে বাসায় ডাকো, তারপর না হয় এসব বিষয় নিয়ে কথা বলা যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে ঈশান ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম ভাঙলো একদম রাতে। উঠে আব্বু আম্মুর সাথে ডিনার করে নিয়ে কিছুক্ষণ আলাপ আলোচনা করলো। আব্বু কি সিদ্ধান্ত নিয়েছে ঈশান সেটা জানতে চাইলে আব্বু বলল সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই, বিয়েটা হচ্ছে। তবে কিভাবে হচ্ছে, কার সাথে হচ্ছে, এ বিষয়ে ঈশান জানে না আর জানতেও চাইল না। সেটাই যেন ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বাহিরে দিকে গিয়েছিল ঈশান। চা খেয়ে তারপর বাহিরে থেকে একটু হাঁটাহাঁটি করে দুপুরের দিকে বাসায় ফিরতেই দেখলো এক ভদ্রলোক ডাইনিংয়ে বসে আছে, বেশ হাসাহাসি করে আব্বুর সাথে কথা বলছে। ঈশান রুমের দিকে চলে যেতে গেলে আব্বু ওকে ডাকলো। ভদ্রলোক ওকে দেখে কিছু জিজ্ঞেস করার আগেই আব্বু বলতে লাগলো, এটা আমার ছোট ছেলে ঈশান। এবার টেক্সটাইল বিসিএসই লাস্ট সেমিস্টারে আছে। সামনেই খুব বড় সড়ো একটা চাকরিতে জয়েন করতে পারবে, আর বেশ ভালো টাকার স্যালারিও হবে। এত টাকা পয়সা থাকতে ছেলেকে আবার অন্য লাইনে দিলে বন্ধু। ছেলেকে ইঞ্জিনিয়ারই কেন বানাতে হলো? ছেলেকে বাসায় না রেখে দূরে কোনো সরিয়ে রেখেছ। ছেলে তো দেখতে একদম রাজপুত্র, মাশাআল্লাহ। ঈশান ভদ্রলোকে সালাম দিতে ভদ্রলোকও সালামের উত্তর দিলেন। আব্বু ইশারায় ঈশানকে বসতে বললেই ছেলেটা ভদ্রলোকের থেকে কিছুটা দূরে বসল। ভদ্রলোক বারবার ঈশানকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আব্বু কিছু একটা ভেবে মুচকি হেসে বলতে লাগলো, বলছিলেন কি বন্ধু, তোমাকে যে জন্য টাকা? আসলে কথাগুলো কিভাবে বলবো জানি না, তবে অনেকক্ষণ যাবৎ বলার চেষ্টা করছি। আসলে তুমি কি মনে করবে সেটা ভেবেই বলতে পারছি না। সেই তখন থেকে বসে রেখেছ। ছেলে আসলো, এখন ছেলের সামনে না হয় বলে ফেলো যে কি জন্য রেখেছ। বলছিলাম কি, পাত্র যদি আমার এই ছেলে হয় তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? না মানে আসলে আমি যতদূর বুঝতে পারছি আমার এই ছেলেকে তোমার খুব বেশি পছন্দ হয়েছে। অবশ্য ওদের দুজনের বয়সের ডিফারেন্স তেমন করে কেউ বুঝবে না। আর ছেলে আমার মাশাআল্লাহ সব দিক দিয়েই পারফেক্ট। দেখতে শুনতে যেমন চমৎকার, তেমনি তার পড়ালেখা আর ক্যারিয়ারটা উজ্জ্বল। তোমার মেয়ের সাথে যদি বিয়ে হয় একদম সেরা আর পারফেক্ট জুটি হবে। কি বলো বন্ধু? আব্বুর কথার আগাগোড়া ঈশান কিছুই বুঝতে পারল না। ভাবলো আব্বু হয়তো মজা করছে, তাই চুপ করে বসে রইল। কিন্তু ভদ্রলোক কেমন যেন আব্বুর দিকে বাঁকা চোখে তাকিয়ে রইলেন। আব্বু আমতা আমতা করতে লাগলো। তখন আম্মু এসে পাশে বসে বলতে লাগলো, ভাই সাহেব, বলছিলাম কি যে আসলে আমাদের বড় ছেলে না একটা কাণ্ড ঘটিয়েছে, সেজন্য ঈশানের আব্বু আপনাদেরকে কথাটা বলতে পারছিল না। দেখুন, বিয়ের আগে হয়েছে তাতে ভালোই হয়েছে। যদি এই ঘটনাটা বিয়ের দিন কিংবা বিয়ের আগের দিন হতো তাহলে অনেক বেশি ঝামেলা হতো। তাই বলছিলাম কি, যেটা হয়েছে সেটা একটু মেনে নেওয়ার চেষ্টা করুন। তার মানে কি আপনাদের বড় ছেলে বিয়েটা করতে চাইছে না, নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে ভেগেছে? সত্যি করে বলুন তো। আপনাদের এরকম ঘুরিয়ে পিছিয়ে কথা বলা কিন্তু আমার ভালো ঠেকছে না। যেটা হয়েছে সেটা সত্যই করে বলুন। হ্যাঁ মানে আসলে বন্ধু, কাল ছেলেটা বাসা ছেড়ে চলে গেছে। বলল ওরকম হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছি, আর ওর নাকি এই বিষয়টা ভালো লাগেনি। ছেলের অন্য মেয়েকে নাকি পছন্দ আছে। এখন আমি নিরুপায় হয়ে তোমাকে ডেকেছি। দেখো, বিয়ের এখনও আরও মাসখানেক বাকি আছে। তাই বলছিলাম কি যে কোনো কিছুই তো ঠিক হয়নি, আর তুমি চাইলে আমরা আর একটু বিয়েটা পিছিয়ে দিতে পারি।
ঈশান খেয়াল করে দেখলো ভদ্রলোক গম্ভীর চোখে চেয়ে আছে, কিন্তু আব্বু আম্মুর কথা শুনে এবার কেমন সিরিয়াস মনে হচ্ছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই আম্মু ওর হাতের উপর হাত রেখে ওকে নামিয়ে দিল। ইশারায় বারণ করলো কোনো শব্দ না করতে। এবার ভদ্রলোক কিছু বলার আগেই আব্বু ওনার একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, বন্ধু, আমি নিরুপায় হয়ে আজকে তোমাকে এমন করে বাসায় ডেকেছি। দয়া করে আমার উপর রাগ করো না। আমি জানতাম না আমার ছেলে এমন একটা কাণ্ড ঘটাবে। তাছাড়া দেখো, আমার এই ছেলে তো বড় ছেলের থেকেও দেখতে ভালো। তাছাড়া তুমি ওর খোঁজ খবর নিয়ে দেখতে পারো। আমার ছোট ছেলেটা এই এলাকার মধ্যে অন্তত ভালো আর মার্জিত একটা ছেলে। তুমি ওকে মেয়ের জামাই হিসেবে পেলে আসলেই পরবর্তীতে বুঝতে পারবে এমন একটা মেয়ের জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের ছেলে বলে বলছি না, তবে আমার ছেলেটা আসলেই অনেক ভদ্র। তুমি এখন আর রাগ করে থেকো না বন্ধু। আমি নিরুপায় হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন তুমি যদি রাগ দেখিয়ে সম্পর্কটা নষ্ট করে দাও, তাহলে আমি অনেক কষ্ট পাবো। দেখো, বিয়ের দিন কিংবা বিয়ের আগের দিন পালিয়ে গেলে অনেক ঝামেলা হতো। তার থেকে না হয় আমরা আগেই জানতে পেরেছি। তাই বলছি কি যে তুমি অন্তত বিষয়টা মেনে নেওয়ার চেষ্টা করো। আমি সবই বুঝতে পারছি, কিন্তু মেয়েকে কি জবাব দেব বলতে পারো? দেখেন ভাই সাহেব, ওকে একটু বুঝিয়ে বললেই হয়তো বুঝতে পারবে। আপনি আর রাগ করে থাকবেন না, আমরা ওকে বোঝাবো। তাছাড়া মিলি মামুনিও তো অত্যন্ত একটা ভালো মেয়ে, ওকে বোঝালেও বুঝতে পারবে। এমন তো না যে ও আগে থেকেই ইমনকে পছন্দ করত। এখন রাগ না করে যেটা সমাধান করলে ভালো হয় সেটাই করুন। ভদ্রলোককে অনেকক্ষণ যাবৎ বোঝানোর পর ভদ্রলোক বুঝলেন। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তিনি বেরিয়ে গেলেন। লোকটা ঈশানের সাথেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। ঈশান স্বাভাবিকভাবেই ভদ্রলোকের সাথে কথা বলল। এবার ভদ্রলোক চলে যেতেই আব্বু আম্মু ঈশানকে চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগেই আব্বুর হাত দুটো ধরে বলতে লাগলো, অনেক কষ্ট করে বাবা মার এই বিয়েটা আমি আটকে রেখেছি। না হলে এরকম একটা লোকের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হতো। অনেক বড় বিপদের সময় সে আমাকে এতগুলো টাকা দিয়ে হেল্প করেছিল। তারপরে আমি আরাফকে কথা দিয়েছিলাম ওর বড় মেয়ের সাথে তোমার বিয়ে হবে। এখন যদি এই বিয়েটা না হয়, তাহলে আমার মান সম্মান থাকবে না বাপ। বড় ভাইয়ের মতো অন্তত আজ যাই হোক, বেঁকে বসে থেকে আমার সম্পর্কটা নষ্ট করো না। এখন অন্তত বিয়েটা করে নাও। কি বলছো আপু? আসলাম বড় ভাইয়ের বিয়ে খেতে, এখন এসে কিনা বলছো হবু ভাবিকে আমারই বিয়ে করতে হবে? এটা কিভাবে হয়? তাছাড়া আমি এটা কিভাবে মেনে নেব? একটাবার বলতে পারো যে মেয়েকে চিনি না জানি না কিভাবে তার সাথে মানিয়ে নেব? তাছাড়া ভাইয়ের সাথে বিয়ে হবার কথা ছিল, কথাটা ভাবলেই কেমন যেন লাগছে। তাতে কি হয়েছে? বাবা মার কথা শোনো, আমার মান সম্মানটা বাঁচাও। তোমার আম্মু বলেছে তোমার কোনো রিলেশন নেই। যদি থাকতো তুমি সেটা আগেই বলতে। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে তুমি যা চাইবে সেটাই হবে। যে মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, এখন সেই মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে। তুমি যদি মিলিকে একবার দেখো, তাহলে বুঝতে পারবে মেয়েটা আসলেই অনেক সুন্দর, তোমার সাথে মানাবে ভালো। দুইজন বিয়ে করে অনেক সুখী হবে। আপু আম্মু চাপাচাপি আর আম্মুর কান্নাকাটির কাছে ঈশানকে বাধ্য হয়ে বিয়েটাতে রাজি হতে হলো। কিন্তু বুঝতে পারছে না কি করবে। বন্ধুদের বলে আসলো বড় ভাইয়ের বিয়েতে ইনভাইট করবে, সেখানে কিনা এরকম করে এখন বলছে ওকেই বিয়েটা করতে হবে। ভেবেই মাথাটা হ্যাং হয়ে আসছে। সারাদিন ঈশান আর কিছু ভাবলো না। মাথার মধ্যে প্রচুর পরিমাণে টেনশন এসে ভর করলো। বড় ভাইকে কাছে পেলে ইচ্ছে মতো উল্লুম ভাল্লুক যা খুশি তাই বলে গালিগালাজ করে দিত। বদমাইশটা বাসা থেকে তো পালালো, ওকে ফাঁসিয়ে দিয়ে কি করবে জানে না। পরদিন আবারও ঈশানের সাথে আব্বু আম্মু কোথাও একটা বেরোলো। প্রথমে তো বলেছিল কোথায় একটা যাবে, তবে ঈশান যখন পথিমধ্যে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, তখন আব্বু বলল, কেন? তুমি না বললে যাকে চিনো না জানো না তাকে বিয়ে করতে পারবে না? তাই তোমাদের দুজনের পরিচয় করাতে চাচ্ছি। আর মেয়েটা বাসাতেই আছে, তাই ভাবলাম তোমাদের দুজনের একবার দেখা সাক্ষাৎ হোক। তোমরা কথা বলো, তারপর না হয় দুইজনে আস্তে আস্তে দুইজনকে চিনতে জানতে পারবে। মিলির আব্বু কাল রাতেই বলেছে তোমাদের বিয়েটা পিছিয়ে দেবে।
তোমাদের আগে দুজনের মাঝে চেনা জানা হোক, তারপর না হয় বিয়েটা হবে। আর মিলির আব্বু বলল ওর নাকি সামনে পরীক্ষা শুরু হবে, তাই আর কি তোমরা দুজনেই সময় পাবে। ঈশান কোনো প্রকার রিয়্যাক্ট করলো না। আম্মু ওকে বোঝাতে বোঝাতে আসলো। তারপর হবু শ্বশুর বাড়িতে এসে সবার সাথে কুশল বিনিময় করলো। দুদিন আগে ভাইয়ার শ্বশুর বাড়ি হবার কথা ছিল, আর এখন কিনা নিজের শ্বশুর বাড়ি হবে, ভাবতেও কেমন যেন লাগছে। ঈশান কিছু বলল না, তবে এসে আব্বু আম্মুর সাথে সোফাতে বসে রইল। এরই মাঝখানে শাশুড়ি আম্মু এসে খাবার দাবার দিয়ে গেলে ঈশান ওনাদের সাথে হেসেই কথা বলল। ঈশান মেয়ের আম্মুর সাথে কুশল বিনিময় করতেই ভদ্রমহিলা বেশ খুঁটিয়ে মেয়ের হবু জামাইকে দেখল। তারপর ভদ্রমহিলা হাজবেন্ডের কথা মতো চলে গেলেন মেয়েকে আনতে, কিন্তু মেয়েকে আনতে গিয়ে পড়লেন এক বিপাকে। মেয়ে বেঁকে বসে আছে, এ ছেলের সামনে আসবে না, তাই বেশ ব্যাঘাতারা হচ্ছে। এবার শাশুড়ি অর্থাৎ মিলির আম্মুকে বলল, কি হলো মামনি, তুমি এখনো রেডি হওনি? বলছি কি যে তোমার আব্বু বলল তোমাকে তাড়াতাড়ি যেতে, এখনো রাগ করে বসে থাকলে হয়? মোটেও না, আমার পক্ষে সম্ভব না এই ছেলের সামনে গিয়ে বসা। 2 দিন আগে ওর ভাইয়ের সামনে গিয়ে বসেছি। আমাকে কি তোমাদের খেলার পুতুল বলে মনে হয়? যখন যেখানে মন হবে সেখানে সেভাবেই যার সামনে গিয়ে বসার সামনে গিয়ে বসবো। আমি এই ছেলের সামনে যেতে পারবো না। আব্বুকে বারণ করে দাও, আমি বিয়ে করতে চাইছি না। আর এরকম একটা পিচ্চি ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বলছিলাম যে তুমি গিয়ে একবার ছেলেটাকে দেখো, যদি পছন্দ না হয় তারপর না হয় না করে দিও। তোমার আব্বু আকা কাল ওদের বাসায় গিয়েছিল। ওদের বড় ছেলেটা পালিয়েছে, তাই ওরা ঠিক করেছে যে সম্পর্কটা যেহেতু করতে চেয়েছে সেহেতু সম্পর্কটা তৈরি করবে। খামাকা জেদ ধরে বসে থেকো না। ভদ্রলোক নিরুপায় হয়ে ছোট ছেলের সাথে বিয়ে ঠিক করেছে তোমার। তুমি আগে একবার গিয়ে ছেলেটাকে অন্তত তো দেখো, তারপর যদি ভালো না লাগে বারণ করে দিও। বলছি না আমি যেতে পারবো না, তারপরে কেন আমাকে জোরাজুরি করছো? এখন কি ওই ছেলের মতো আমাকেও বাসা থেকে পালাতে হবে? এরই মাঝে দরজা থেকে কারো কথার শব্দ আসতেই মিলি চুপচাপ হয়ে গেল। কে বাসা থেকে যাবে শুনি? তোমার মেয়ে বেঁকে বসে আছি, এই ছেলের সামনে যাবে না। কত করে বোঝাচ্ছি, যেটা হবার হয়ে গেছে। যার সাথে উপরওয়ালা আমাদের ভাগ্য লিখে রাখে, সব কিছু আগে থাকতে ঠিক করে রাখে, সেটাই হয়। তোমার মেয়ে কিছুতেই মানতে চাইছে না, সব সময়ের মতো জেদ ধরে বসে আছি। এখন তুমি তোমার আদরের মেয়েকে বোঝাও। আমার পক্ষে সম্ভব না এত জেদি মেয়েকে বোঝানো। মিলির আম্মু কথাটা বলে রুম থেকে বেরিয়ে যেতেই এবার আব্বু এসে ওর সামনে দাঁড়ালো। ভদ্রলোক অসহায়ভাবে চেয়ে আছে মেয়ের দিকে। মিলি উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই আব্বু ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো। কাল তোমার মতো আমিও রাগ করেছিলাম মামনি, ভেবেছিলাম বিয়েটা ভেঙে দেব, কিন্তু ছেলেটাকে দেখার পর মনে হয়েছে এত ভদ্রসভ্য আর এডুকেটেড একটা ছেলেকে যদি হাতছাড়া করি তাহলে বন্ধুত্বটা নষ্ট হবে। এরপর ওর আব্বুর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে আর না ওর আব্বু এত করে রিকোয়েস্ট করলো সেটা আমি রাখতে পারবো। দেখো মামনি, আমাদের মন মতো কখনোই কিছু হয় না। আমরা যেটা চাই সবসময় তা হয় না। যেটা ইচ্ছে হতে দাও। দেখো দিন শেষে তুমি বুঝতে পারবে ছেলেটা তোমার জন্য পারফেক্ট। একটাবার ওকে গিয়ে দেখো, তারপর যদি মনে হয় ও দেখতে ভালো না, তোমার জন্য পারফেক্ট না, তাহলে বারণ করে দিও। তাছাড়া আমরা তো সময় নিয়েছি, তোমার কলেজের আশেপাশেই ওর কলেজ। ছেলেটা ওখানে একটা ফ্ল্যাটে থাকে, আর তুমি তো হোস্টেল থেকে পড়ালেখা করছো। তাই বলছি কি যে আজ তোমাদের বিয়ের কথা হয়ে থাকলো, তারপর যদি তোমার মনে হয় 1 মাস ওর সাথে চলাফেরা করে আর চেনে জানার পরও যদি ও তোমার জন্য পারফেক্ট না হয়, তাহলে তুমি বলো আমি বিয়েটা ভেঙে দেব। তারপর আমি এখন বিয়েটা ঠিক করছি না, কিন্তু তোমাকে একটু সময় দিতে হবে মামনি। বাবার এরকম অসহায় কণ্ঠে কথা শুনে মিলি আর চুপ করে থাকতে পারল না। শাড়িটা নিয়ে ওয়াশরুমে গেল। বাবা বুঝতে পারলেন মেয়ে অন্তত এই মুহূর্তে ওনার কথাটা ফেলতে চাইছে না। আধা ঘন্টা পরেই মিলির আম্মু ওকে নিয়ে নিচে আসলো। তারপরে এসে ঈশানের সামনাসামনি একটা সোফায় বসিয়ে দিতেই মেয়েটা ওদের সামনে মাথা নিচু করে রইল। ঈশান আনমনে মেয়েটার দিকে তাকিয়ে হাঁ করে রইল, কারণ আব্বু যা বলেছিল আর আম্মু যে বর্ণনা দিয়েছিল তার থেকে একটু বেশিই দেখতে সুন্দরী। তবে মেয়েটা গম্ভীর চাহনিতে নিচের দিকে তাকিয়ে আছে।
একটাবারের জন্য ওর দিকে তাকায়নি। ঈশান হাঁ করে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন আম্মু ওকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি বলছিলাম না, মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দরী, তোমার সাথে মানাবে ভালো। কিন্তু আমার কথা তো শুনলে না। এখন পছন্দ হয়েছে তো আব্বু? ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই এরই মাঝখানে মেয়েটা চোখ তুলে ওর দিকে তাকালো। ভদ্রমহিলা চোখ বড় বড় করে চেয়ে রইল। তাতে ঈশানের কাছে মনে হচ্ছে চোখ দিয়ে একদম ওকে গিলে খাবে। তবে মেয়েটার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেকক্ষণ যাবৎ কথা হলো দু পরিবারের মাঝে, তবে দুজনের দিকে চোখাচোখি হলেও কোনো ইশারা ইঙ্গিত হলো না। শেষে মিলির আব্বু মিলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামনি, ঈশান বাবাকে রুমে নিয়ে যাও। তোমরা দুইজন আলাদা করে কথা বলো। আমরা বিয়ের দিন ঠিক করে নিই। তোমরা যখন বলবে তখনই ঠিক হবে। এবার আর নিজেদের মধ্যে চিনবে জানবে, তারপর বিয়ে নিয়ে আমরা কথা বলবো। মিলির ইচ্ছে না থাকার সত্ত্বেও উঠেই সেখান থেকে উপরের দিকে চলে যেতে নিলেই আম্মু ঈশানকে ইশারা করতে ঈশানও মেয়েটার পিছন পিছন এসে দরজা একটা রুমের সামনে দাঁড়াতেই মেয়েটা রুমের ভিতর চলে গেল। তারপর মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিতেই বুঝতে পারল কিছু তো একটা ঘাপলা আছে, হয়তো ওকে পছন্দ হয়নি। ঈশান শুকনো ঢোক গিলে রুমের ভিতর প্রবেশ করলো। মেয়েটা পেটে বসে আছে। ঈশান এসে মিলির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। মেয়েটা ওকে বসতে বলল না, তাই দাঁড়িয়েই রইল ঈশান। আপনার নাম কি বলুন তো? বিয়ে করতে এসেছেন আর মেয়ের সম্পর্কে জানেন না? মেয়ের নামটা পর্যন্ত জানেন না, আর দেখেই হাঁ হয়ে তাকিয়ে থাকলেন? না মানে আসলে আব্বু আম্মু বলল। আব্বু আম্মুর এত বাধ্য ছেলে আপনি যে আব্বু আম্মু বললো আর তাতেই দৌড়ে এখানে চলে আসলেন। এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। এক্ষুনি নিচে গিয়ে বলে দিবেন আপনি বিয়েটা করছেন না। না মানে আসলে আমি আব্বু আম্মুর কথার অবাধ্য হই না, তাই বলছিলাম যে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি বলে দিতে পারেন, কিন্তু আমি বিয়েটা ভাঙতে পারবো না। কচি খোকা, বিয়ে ভাঙতে পারবে না? শোনো, এত নেশা সাজার চেষ্টা করো না। বাইরে গিয়ে যে কোথায় কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াও সেটা আমার খুব ভালো করে জানা আছে। শুনলাম তো আপনি বাইরে থাকেন, তার মানে কি আপনিও কি এগুলো করে বেড়ান? সেজন্য আমাকে নিয়েও এরকম ভাবনা করছেন? কি বললি তুই? দাঁড়া, তোর তো আজকে হচ্ছে। মেয়েটা কথাটা বলেই আশেপাশে কিছু খুঁজতে লাগলো। ঈশান বুঝতে পারলো অবস্থা বেগতিক। যখনই বের হতে যাবে তার আগে মেয়েটা ওর সামনে একটা লাঠি নিয়ে এসে দাঁড়ালো। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওর পিছন বরাবর দিল ধপাস করে একবারই। ঈশান পিছনে হাত দিয়ে আর্তনাদ করে উঠল। ও মাগো! প্রথম দেখাতেই হবু বউয়ের হাতে ধুলাই খেতে হবে ঈশান বুঝতে পারেনি। ছেলেটা কল্পনাও করতে পারেনি এখানে ওর জন্য এরকম কিছু অপেক্ষা করছে। ঈশান রুম থেকে বেরোলো, তারপর তাড়াহুড়ো করে নিচে আসলো আব্বু আম্মুর কাছে। এখন কি করে বলবে যে হবু বউয়ের হাতে প্রথম দিনই কেলানি খেয়েছে? তারপরও চুপ করে রইল। আব্বু আম্মুর সাথে দুপুরে লাঞ্চটা করে তারপর বাসায় চলে আসলো। আব্বু আম্মু জিজ্ঞেস করলো কেমন কথা হলো, দুজনে কি করতে চাইছে। ঈশান আব্বু আম্মুকে বারণ করতে পারলো না। ওদের এত খুশি দেখে বিয়ের কথা হয়েছে, ছেলে বিয়েতে রাজি আছে, আর তাতেই আব্বু আম্মু এত খুশি, তাই আর বারণ করার মতো ইচ্ছে হলো না। দুদিন বাদে ঈশান মেসে ফিরে গেল। তারপর ভাবলো কি থেকে কি করবে। বন্ধুদের সবটা জানাতেই বন্ধুরা ওকে বলল এখনও সময় আছে, আজ বাদে কালই তো বিয়ে হচ্ছে না, তাই আস্তে আস্তে দুজনের মাঝে সবটা ঠিক হয়ে যাবে। আরও দুদিন পরের ঘটনা, ঈশান মেসেই শুয়েছিল। এমন সময় শ্বশুরাব্বু ফোন করে জানালো, জামাই বাবাজি, আজকে ছুটির দিন, মেয়েটা ঘুরতে যেতে চাইছে। বলছিলাম কি, তুমি ওকে একটু বাইরে নিয়ে যাও, বাইরে থেকে লাঞ্চ করে আসো দুজনে। তোমরাও নিজেদের মতো করে একটু সময় কাটাও, তাতে দুজনের চিনতে জানতে সুবিধা হবে, যেন বিয়ের পরে আমার মেয়েটা তোমার বুঝতে অসুবিধা না হয়। ঈশান ভাবলো মিলির আব্বু দেখা করতে যাওয়ার কথা বলছে, না গেলেই হবে, কিন্তু আব্বুও যে ফোন করবে সেটা ভাবতে পারেনি। মিনিট 15 বাদে আব্বু সে একই কথা বলল। তারপর আর কি,
ইচ্ছে না থাকার সত্ত্বেও শাশুড়ি আম্মু থেকে তার মেয়ের নাম্বার নিয়ে তারপর দুপুরের দিকে বেরিয়ে পড়ল। একটা রেস্টুরেন্টের সামনে এসে মেয়েটাকে বারবার কল করতেই মিনিট 30 বাদে মেয়েটা আসলো। ততক্ষণে ঈশানের মনে হচ্ছিল মেয়েটা আর আসবে না। ঈশান উঠে দাঁড়ালো, তখন মেয়েটা এসে ওর সামনে বিরক্তি নিয়ে দাঁড়াতেই ও বলতে লাগলো, একদম ন্যাকা সাজার চেষ্টা করবি না। আব্বু আম্মুকে তুই বলেছিস তুই আমাকে নিয়ে লাঞ্চ করতে বেরোবি। তোর এত বড় সাহস কি করে হয় আমাকে নিয়ে বেরোনোর কথা বলিস? ঈশান অবাক হয়ে গেল, শেষে কিনা এত বড় মিথ্যা অপবাদ। মিলির আব্বু ফোন করে বলল যে ওকে নিয়ে বেরোতে হবে, সেখানে মেয়ে এসে বলছে কিনা ঈশানই নাকি ওর আব্বুকে এসব বলেছে। মিলি রেগে আছে, তাই ঈশান কানে হাত রেখে বলতে লাগলো, কি আজব, আপনার আব্বু ফোন করে বলল যে আপনাকে নিয়ে নাকি আমার বেরোতে হবে। আপনার আব্বুই তো বলল, আমি কখন বললাম? একদম মিথ্যে বলবে না। তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করে না। একটা পিচ্চি ছেলে হয়ে আসছিস ভালোবাসা দেখাতে। শোন, তোকে আমার সহ্য হয় না, তুই বুঝতে পারছিস না? ওকে ওকে, এখানে সিনকেট করবেন না প্লিজ, বসুন মিলি। এসে যখন পড়েছেন খাওয়া দাওয়া করুন, তারপর না হয়। একদমই না, তোকে আমার দেখতে ইচ্ছে হয় না। তোকেই সেই দিন বলেছিলাম না যে বিয়েটা তুই ভেঙে দিবি, কিন্তু আমার কথা শুনিসনি, এই জন্য তোকে পস্তাতে হবে বলে দিলাম। ঈশান মিলিকে বসার জন্য রিকোয়েস্ট করলো। তখন মেয়েটা কিছু একটা ভেবে আশেপাশে তাকালো। কয়েকজন অবাক চোখে ওদের দিকেই তাকিয়ে আছে। ঈশান মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনার বিয়েতে মত নেই, আর আমি আমার আব্বুর জন্য বিয়েতে রাজি হয়েছি। আসলে কি বলেন তো, আব্বুর কাছে ছোটোবেলা থেকে যা আবদার করেছি আব্বু সেইটাই দিয়েছে, তাই বিয়েতে বারণ করতে পারিনি। তাই বলছিলাম কি, আপনি কয়েকটা দিন আমার সাথে একটু থাকেন, ঘোরাফেরা করেন, একটু আমাদের মাঝে বোঝাপড়া হোক। তারপরও যদি মনে হয় আপনি আমাকে বিয়ে করবেন না, কিংবা আমাকে আপনার পছন্দ না, তারপর না হয় আমি নিজে থেকেই বারণ করে দেব। কিন্তু তার আগে এরকম করে। বললাম না তোকে আমার পছন্দ না। তোর মতো একটা জুনিয়র ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি নিজের থেকে একটা সিনিয়র ছেলেকে বিয়ে করব, যে আমাকে বুঝতে পারবে, আমাকে অনেক ভালোবাসবে। আমাকে আপনার পছন্দ না, নাকি আমি জুনিয়র বলে সমস্যা? আপনি দেখেছেন কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে? এইসব বিষয়ে কিছু জানেন মিলি? যদি এমন কিছু না থাকে তাহলে কি সমস্যা সেটা তো অন্তত বলুন। আমাকে তো বাসায় এক্সপ্লেন করতে হবে এই জন্য আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? বললাম না তোকে আমার পছন্দ না। সেটা জুনিয়রই যদি বলি, আর যদি বর হিসেবেই বলিস, তোর মতো ছেলেকে আমি চাই না। তুই আমার থেকে 2 বছরের জুনিয়র। জুনিয়র ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় বলে দিবি যে তুই বিয়েটা করছিস না, তাহলে আমাকে আর কিচ্ছু বলতে হবে না। এই বিয়েতে যদি এতই সমস্যা আপনার, তাহলে আমি কেন বলতে যাব? আপনিই বলেন। মিলি রাগী চোখে তাকালো। তখন ঈশান খানিকটা ভরকে গিয়ে বলতে লাগলো, কি মুশকিল, সবসময় এরকম রাগ দেখিয়ে কথা বলেন কেন? একটু তো ভালোভাবেই কথা বলা যায়, তাই না? তা না করে সবসময় এরকম চোটপাট দেখাচ্ছেন। আপনি কি সবসময় এরকম গোমরামুখ? মিলি আবারও রাগী চোখে তাকালো। এরই মাঝে ঈশান একটা ওয়েটারকে ডেকে বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, এখন বলুন কি খাবেন? আমি কিছু খেতে আসিনি, তোকে সাবধান করে দিতে এসেছি। তুই আমার আশেপাশেও আসবি না। আর আব্বুকে বলে বলে এইসব নাটক করার কোনো মানেই দেখছি না। যতই আমার সামনে ভালো আর স্মার্ট হওয়ার চেষ্টা করিস, তোকে আমার পছন্দ না, তাই আমি তোকে বিয়ে করতে পারবো না। ঈশান মিলিকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা শুধু বলল কফি খাবে। ঈশান কফির অর্ডার করতেই ছেলেটা কিছুক্ষণ পর কফি নিয়ে আসলো। মিলি কয়েক চুমুক খেতেই ঈশান বলতে লাগলো, আমার না হয় গার্লফ্রেন্ড নেই, সেজন্য আব্বু আম্মু বলেছে তাই বিয়েটা করে নিতে চেয়েছে। সবচেয়ে বড় কথা, আপনাকে আমার পছন্দ হয়েছে তাই রাজি হয়েছে। কিন্তু আপনার কি বয়ফ্রেন্ড আছে, নাকি কারোর সাথে কমিটমেন্ট? তার সাথেই বিয়ে করবেন, তাই আমাকে বিয়ে করতে চাইছেন না? ঈশান বুঝতে পারল না এ কথাতে এত রাগ করার কি হলো। মেয়েটা অগ্নিচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে বেশ খানিকটা কড়া কণ্ঠে বলতে লাগলো, কি? তোরা আমাকে দেখে 12 ভাতারি মনে হয়? আমি আর 10টা ছেলের সাথে প্রেম ভালোবাসা করে বেড়াবো? আমি হোস্টেলে থাকি পড়ালেখা করার জন্য, এসব রং ঢং করার জন্য না। বাজে ছেলে এখানে ডেকে আমাকে যাতা প্রশ্ন করা। আর একবার যদি আমাকে ডাকিস তাহলে তোর হাত পা আমি ভেঙে দেবো বলে রাখলাম। মিলি কথাগুলো বলেই হাতে থাকা কফিটা ওর বুকের দিকে ছুঁড়ে মারতেই ঈশানের পুরো শার্টটা ভিজে গেল। সাথে সাথে ছেলেটা ছিটকে উঠল।
গরম কফিটা বুকের উপর পড়তেই বেশ খানিকটা লাগলো। অন্যদিকে মিলি ধেই ধেই করে হেঁটে বেরিয়ে গেল। ঈশান বেশ খানিকটা অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। রেস্টুরেন্টের অনেকেই ঈশানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশানের এই মুহূর্তে নিজেকে খুব বেশি অসহায় মনে হলো। আজকে এরকম একটা বাজে আর বদমেজাজি মেয়ের সাথে কিনা আব্বু বিয়ে ঠিক করলো। এর সাথে সংসার করা তো দূরে থাক, 5 মিনিটেও থাকা যায় না। মেয়ে হবে একদম ঠান্ডা মেজাজের, যাকে দেখলেই প্রেম প্রেম ভাবে ভালোবাসতে ইচ্ছে করবে। কিন্তু এরই মধ্যে প্রেম প্রেম ভাবটাই নেই, শুধু দেখতেই আছে। দেখতেই শুধু ফর্সা, মনটা একদম কালো। ঈশান রেস্টুরেন্টের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো, কফির বিলটা দিয়ে বাসার দিকে চলে গেল। এমন করে যেতে লাগলো দিন। 1 সপ্তাহ পরে থেকে মিলির অনার্স লাস্ট ইয়ারের এক্সাম শুরু হতেই মিলির আব্বু ঈশানকে ফোন করে বলল, জামাই বাবা, বলছিলাম কি কালকে থেকে তো তোমার বইয়ের এক্সাম শুরু হচ্ছে। তুমি যদি ওকে একটু নিয়ে আসতে তাহলে ভালো হতো। মেয়েটা আমার বড্ড রাগী জানো তো, সব রাগ যে দেখে যেখানে সেখানে চলে যায়, কিন্তু বুঝতেও পারে না যে একা একটা মেয়ে রাস্তাঘাটে কতটা অসহায়। ভদ্রলোকের এমন রিকোয়েস্ট করলেন যার জন্য ঈশান আর বারণ করতেও পারল না। ঈশানের এখানে কোনো বাইক টাইক নেই, তাই বন্ধুর থেকে একটা বাইক ধার নিল। বন্ধু অবশ্য এখানেই একটা মেসে থাকে, তবে বাইক নিয়ে আসে, সবার সাথে থাকতে ভালো লাগে তাই এখানে থাকে। ঈশান বন্ধুর কাছে বিষয়টা বললে ছেলেটা বলে দিল যে কয়দিন ওর বউয়ের পরীক্ষা চলবে, সেই কয়দিন যেন ঈশান নিজে থেকে মেয়েটাকে নিয়ে আসে। পরদিন ঈশান মিলিকে কয়েকবার কল করে ওর হোস্টেলের ঠিকানা জানতে চাইলেও মেয়েটা বলল না। বিরক্তি নিয়ে কলটা কেটে দিল। তারপর শাশুড়ি আম্মু থেকে তার মেয়ের হোস্টেলের ঠিকানাটা জেনে ঈশান বেরিয়ে পড়ল। আধা ঘন্টার মধ্যে এসে হোস্টেলের সামনে এসে মেয়েটাকে বারবার কল করতে লাগলো। শেষে মেয়েটা কল রিসিভ করে বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, বদমাস ছেলে, কি সমস্যা তোর? আমি একটু পরে পরীক্ষা দিতে বেরোবো, আর তুই কিনা বিরক্ত করছিস আমাকে। শ্বশুর আব্বু বলল আপনাকে নিয়ে আসতে, আর আপনি কিনা বলছেন আমি বিরক্ত করছি। আপনার দেরি হয়ে যাবে সেটা ভেবেই আমি নিতে আসলাম। বলছিলাম কি আপনি একটু নিচে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। লাগবে না। ঠিক আছে, তাহলে আমি শ্বশুর আব্বুকে বলে দিই আপনি আমার সাথে যাবেন না, আমি চলে যাচ্ছি। ঈশান কথাটা বলেই কলটা কেটে দিল। মিলি এবার ঈশানকে বারবার কল করতে লাগলো। মেয়েটাকে ব্ল্যাকমেল করার একটা সুযোগ পাওয়া গেছে। মিলি কল করলেও ঈশান কল রিসিভ করলো না। 5 মিনিট বাদে নিচে আসলো মেয়েটা। এসে দেখলো ঈশান হোস্টেলের সামনেই দাঁড়িয়ে আছে। মেয়েটা এসে ওর সামনে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে বলতে লাগলো, দেখো ঈশান, তুমি কিন্তু আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করছো। এগুলো তুমি করতে পারো না। আমি বলে দিয়েছি তোমাকে আমার পছন্দ না, তারপরে বারবার আমার কাছে আসছেন কেন? সেটা এখন না হয় পছন্দ নয়, কিন্তু বললাম তো কয়েকটা দিন আমরা একসাথে থাকি, তারপর না হয় আপনার যদি মনে হয় এরপরেও আমাকে পছন্দ না, আপনার সিনিয়র কাকে চাই, তাহলে আপনি সেটা বাসায় বলে দেবেন। আমার পক্ষে সম্ভব নয় বিয়েটা ভাঙা। আমি তোর সাথে এত মিসবিহেভ করছি, গায়ে হাত তুললাম, তারপরে তুই চাইছিস আমাকেই বিয়ে করতে? আজব ক্যারেক্টার তো। ঈশান একটু হাসলো। মিলি আশেপাশে তাকাতেই ঈশান বুঝতে পারলো মেয়েটা রিক্সা খুঁজছে। অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, এখন উঠুন, আমি পৌঁছে দিয়েছি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে, উঠুন এবার। মেয়েটা উঠতে চাইলো না। ঈশান অনেকক্ষণ যাবৎ বলতে বলতে একটু সময় উঠে বসলো। তারপর ঈশানের কাঁধের উপর হাত রেখে বসলো, তবে মুখ গোমরা করে। আধা ঘন্টা ড্রাইভ করে শহরের বাহিরের দিকে একটা ভার্সিটিতে এলো। সেখানেই সিট পড়েছে ওদের। মিলির অনেক বান্ধবী ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখনও গেট খোলেনি। ঈশান এসে বাইকটা থামাতেই মিলির বান্ধবীরা হাঁ করে ঈশানের দিকে কেমন যেন তাকিয়ে রইল। মিলির এই বিষয়টা চোখ এড়ালো না। তবে যখন ঈশান বাইকটা থামালো, মেয়েটা নেমে গিয়ে ওর বান্ধবীদের কাছে দাঁড়াতেই ওর বান্ধবীদের মধ্যে থেকে একজন বলতে লাগলো, কী রে মিলি, এটাই তোর সেই জুনিয়র বর? সেটাই তো মনে হচ্ছে, দেখতে কিন্তু হেভি কিউটে। তুই শুধু শুধু ওর উপর রাগ দেখাচ্ছিস। এত কিউট একটা বর পেলে আমি তো একেবারেই এক লাফে বিয়ে করে নিতাম, আর তুই কিনা তাকে ইগনোর করছিস। এখনো সময় আছে বান্ধবী, সবটা মেনে নে। দেখ কত কিউট একটা ছেলে, হ্যান্ডসাম, স্মার্ট, স্টাইলিশ, আর ওর বাবার তো কম কিছু নেই। তার উপর শুনলাম নাকি কয়েকদিন বাদে বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে। বুঝতে পারছিস তোর লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াবে তখন? এই রাগ, এখন রাগ জেদ না দেখিয়ে বিয়েটা করে ফেল।
তোদের একদিন বলছি না এসব ফালতু কথা বলবি না? যদি এতই ইচ্ছে হয় তাহলে তোরা গিয়ে বিয়ে করে নে না। ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। বুঝতে পারলো মিলি এসব কথা শুনতে পারছে না, জ্বলছে। হয়তো মেয়েটা আজ বাদে কালোকে ভালোবাসতে বাধ্য হবে। ঈশান বাইক থেকে নেমে এবার ওদের কাছে এসে সবাইকে হাই করতেই সবাই বেশ ভালোভাবেই কথা বলল। তবে মিলি বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। বুঝতে পারলো যে মেয়েটা পছন্দ হচ্ছে না ওদের সাথে কথা বলা। মিলির একটা বান্ধবী বলতে লাগলো, জিজু, আপনি কিন্তু দেখতে হেব্বি কিউট। সেটা তোমরা বুঝলে কি হবে শালিকা? তোমাদের বান্ধবী তো বসতেই চাইছে না। এত করে বলছি যে বিয়েতে রাজি হয়ে যেতে, বারবার বলছে বিয়েটা করবে না। তোমাকে কিন্তু এখান থেকে যেতে বলেছি, যাও এখন, তোমাকে আর আসতে হবে না। সেটা বললে তো শুনবো না। আমার একটা মাত্র বউ, হবু বউয়ের জন্য দাঁড়িয়ে থাকবো না। তুমি পরীক্ষা দিয়ে বের হও, আমি তোমাকে নিয়ে তবেই যাব। এরই মাঝে গেট খুলতেই মিলি বিরক্তি নিয়ে তাকিয়ে তারপর কী সব বিড়বিড় করে চলে গেল। বান্ধবীরা মিলিকে হাজারটা কথা বললেও মিলি কোনো উত্তর দিল না। মেয়েটা পরীক্ষা দিলেও আর জানালা দিয়ে খেয়াল করলো ঈশান একদম মাঠের এক কর্নারে বাইকের উপর ফোন চালাচ্ছে। মিলি পরীক্ষা দিল, তবে বারবার ঈশানের দিকে নজর যাচ্ছিল। পরীক্ষা শেষ হতেই মেয়েটা বাইরে আসলো। ওর বান্ধবীরা গাড়িতে উঠে গেল। ঈশান বাইকটা নিয়ে এসে মিলির সামনে দাঁড়ালো। ও চলে যেতে চাইলে তখন মিলি বলতে লাগলো, তোমাকে না বলেছি আমাকে ডিস্টার্ব করবে না? চলে যাও এখান থেকে, আর আসবে না আমার সামনে। এমন করে কথা বলেন কেন সব সময়? একটু ভালোভাবে তো কথা বলা যায় মিলি। তোর সাথে আমার ভালো করে কথা বলতে ইচ্ছে করে না, তুই বুঝতে পারিস না? আমি বুঝতে পারি না, সবার সাথে আপনি ভালোভাবে কথা বলেন, কিন্তু আমার সাথে রাগীভাবে কেন কথা বলেন? কারণ তুই আমাকে ডিস্টার্ব করছিস। তোর এইসব আদিক্ষেতা আমার পছন্দ হচ্ছে না। যাই হোক, ঈশান পরবর্তী পরীক্ষাতেও মেয়েটাকে নিয়ে আসলো। তবে মেয়েটা যতবারই ওকে দেখে ততবারই বিরক্তি লাগে। যতবার বিরক্ত করেছে ততবারই মিলি রেগে গিয়েছে। শেষে যেদিন পরীক্ষার দিন মিলিকে বারবার কল করছিল, মেয়েটা বের হচ্ছিল না দেখে ঈশান বারবার কল করছিল। একটু বাদেই মিলি একটা বান্ধবীর সাথে বেরিয়ে এসে ঈশানকে থাপ্পড় মেরে দিল। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিতেই মিলি বলতে লাগলো, লজ্জা করে না একটা মেয়ে তোর প্রতি বিরক্ত, আর তুই বারবার এসে তাকে ডিস্টার্ব করছিস? তোকে আমি বারবার বলেছি আমি তোর প্রতি বিরক্ত, তোর জন্য আমি লেখাপড়ায় মনোযোগ দিতে পারছি না। তুই কি সেটা বিষয়টা বুঝতে পারছিস না? তুই কি চাস আমার পরীক্ষাটা খারাপ হোক? বান্ধবীর সামনে এরকম করে অপমান করলো তাতে ঈশান বাইকে উঠে গেল। তারপর একবার মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, ঠিক আছে, আমি আর নিতে আসবো না। বান্ধবীদের সাথে সাবধানে যেও, আর পরীক্ষার এই কয়দিন ফোনও করবো না। বাঁচা যাবে তাতে। ঈশান চলে যেতেই মিলির বান্ধবী বেশ খানিকটা খারাপ লাগলো, তাই বলতে আরম্ভ করলো, এমন করলি কেন ছেলেটার সাথে? দুদিন বাদে ওর সাথেই তোকে থাকতে হবে, আর এখনই তাকে সহ্য করতে পারিস না? মানুষের কত আশা করে এরকম একটা কেয়ারিং হাজবেন্ডের জন্য, আর তুই পেয়েও তাকে অবহেলা করছিস। তোর এসব ফালতু কথা বলা হলে এবার চল। তোর এসব কথা আমার শুনতে ইচ্ছে করছে না। এত জ্ঞান দিতে আসিস কেন? হ্যাঁ, তোকে বলেছি না যদি এতই পছন্দ থাকে তাহলে বিয়ে করে নে ওকে। আমার মনে হয় তুই ওকে হারিয়ে ফেলবে, আর হারানোর পর বুঝতে পারবি ছেলেটা ঠিক তোকে কতটুকু ভালোবাসে। মিলি বান্ধবীদের কথায় রাগ দেখাতে লাগলো। সেদিনের পর থেকেই ঈশান বাকি পরীক্ষাগুলোতে দূর থেকে মিলিকে ফলো করেছে, তবে কখনো আর ওকে ডিস্টার্ব করেনি। পরীক্ষার শেষের দিন যখন মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছিল তখন ঈশান ওকে কল করে বলতে লাগলো, বলছিলাম কি যে আজকে একটু দেখা করা যাবে মিলি? কেন এত দেখা করতে হবে? কোনো কি সমস্যা তোর? হ্যাঁ, আমি তো আমার সিদ্ধান্ত বলেই দিয়েছি। তুই যদি ভেবে থাকিস তোর জন্য আমার সিদ্ধান্ত চেঞ্জ হবে তাহলে সেটা ভুল করছিস। সব সময় এরকম রাগ না দেখালেও তো পারো, একটু ভালোভাবে তো কথা বলতে পারো। তোমার ক্ষেত্রে আমার ভালো ব্যবহার আসে না, তুমি করে বলি সেটাই অনেক। আর আমি তোমাকে চোখের সামনে দেখতে চাই না, তুমি বুঝতে পারো না? এত বিরক্ত প্রকাশ করি তারপরেও কেন ডিস্টার্ব করো আমাকে? ভালোবেসে ফেলেছি তো সেই জন্য ডিস্টার্ব না করে পারি না। আমি জানি না তুমি আমাকে কখনো ভালোবাসবে কিনা, তবে আমি এই কয়েকটা দিনে তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি মনে প্রাণে চেয়েছি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে বিরক্ত মনে করো, তারপরে একটু দেখা করো। অনেকদিন তোমাকে সামনে থেকে দেখি না। কি ব্যাপার আজকে তুমি করে বলছি যে? ভালো লাগছে তুমি করে ডাকতে। জানি না এই সুযোগটা আর কখনো হবে কিনা।
মিলিকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা পরীক্ষা শেষে দেখা করতে চাইলো। ঈশান ভার্সিটির বাহিরে দাঁড়িয়ে রইল। তারপর পরীক্ষা শেষ হতেই মেয়েটা চলে যেতে নিলে ঈশান অনেকবার ওকে পিছন থেকে ডাকতেই মেয়েটা গাড়ি থেকে নামলো। তারপর ওর একটা বান্ধবীকে নিয়ে ঈশানের সামনে আসতেই ও বলতে লাগলো, এতবার করে ডাকছি আর তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ মেরি। আমার মনটা আজকে ভালো আছে। আমি চাইছি না তোর সাথে কোনো সিন ক্রিয়েট করতে। তোকে বলেছিলাম তুই আমার সামনে আসবি না, তারপরে কেন বারবার ডিস্টার্ব করছিস? ভালো লাগে না তোর সাথে কথা বলতে আমার। একটু কি সময় হবে না তোমার আমার সাথে কথা বলার? এরকম কেন করছিস? কথা বল না একটু জিজুর সাথে মিলে। এসব কিচ্ছু হবে না। যেটা হবে না সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, বুঝলি? আরও কিছুক্ষণ মেয়েটাকে তাড়ানোর পর মিলি ঈশানের সাথে হাঁটতে লাগলো। ওদের পিছনে মিলির বান্ধবী। ওরা হাঁটতে হাঁটতে একটা লেকের ধারে চলে আসলো। তারপর কিছু দূরে দাঁড়িয়ে থেকে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। মিনিট পাঁচেক যেতে না যেতেই মেয়েটা বলতে লাগলো, দেখা হয়েছে, তাহলে এবার আমি যাই। এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, তোমার ব্যবহারটা কি আমার জন্য কখনো চেঞ্জ হবে না মিলি? তুমি কি এরকম করে আমাকে সবসময় এড়িয়ে যাবে বিরক্তি মনে করে? তোমার কি ভালোবাসা বলতে আমার জন্য কিছুই তৈরি হবে না মনে? না, এসব আদিক্ষেতা আমার মোটেও পছন্দ না। সেটা তুমি বুঝতে পারিস না? হ্যাঁ, শোন, আজকেই তোর সাথে আমার শেষ দেখা। এরপর আর দেখা করব না, কারণ তোর সাথে আমার দেখা করতে ইচ্ছে করে না। আমি বাসায় চলে যাব কাল। বারবার আমাকে ডিস্টার্ব করতে আসবি না বলে দিলাম। আমি পৌঁছে দিই। কোনো প্রয়োজন নেই। আর বারবার আমার সামনে যেতে আসবে না। আমি যেতে চাইছি না তোর সাথে। তুই থাক, আমি গেলাম। মেয়েটা চলে যেতে গেলেই ঈশান পিছন থেকে ডাকতে লাগলো। মিলির বান্ধবী বারণ করতে লাগলো না যেতে, কথাগুলো শুনে যেতে। কিন্তু ঈশান ওকে সম্পূর্ণ কথাগুলো বলতেই পারলো না। তার আগেই মেয়েটা চলে যেতে নিলে এবার ঈশান ওর এক হাত ধরে ফেললো। সাথে সাথে মেয়েটা পিছন ফিরে ঈশানকে থাপ্পড় মারতে নিয়েও হাতটা আটকে ফেললো। তারপর হাতটা সরিয়ে নিয়ে বলতে লাগলো, কেন বারবার আমাকে ডিস্টার্ব করছিস? তুই বুঝতে পারছিস না আমি তোর উপরে বিরক্ত? তুই তারপরে আমাকে বাজে ছেলের মতো জোর করছিস। আসলে তুই একটা না বদমাইশ, বজ্জাত ছেলে। আব্বু কি করে তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি জানি না। মিলি ঈশানকে বকাঝকা করতে লাগলো। ঈশান মাথা নিচু করে আছে। ঠিক তখনই 3-4টা ছেলে আসলো আর এসে মিলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে আপু, কি হয়েছে এখানে বলুন তো? এই ছেলেটাকে দেখছি তখন থেকে আপনাকে জোর জবরদস্তি করছে, ডিস্টার্ব করছে। কি হয়েছে, কি সমস্যা? আরে বুঝলি না, ওদের কাজই হচ্ছে মেয়েদের উত্তপ্ত করা। এমনিতে দেখতে ভদ্র মনে হবে, কিন্তু ভদ্রতার আড়ালে আর একরকম বখাটে আর বাজে বদমাইশ চেহারাটা লুকিয়ে আছে। আপু, আপনি একবার বলুন যে আপনাকেও ডিস্টার্ব করছে, তারপর দেখুন আমরা ওর কী হাল করি। দেখো ভাই, ও আমার পরিচিত আর ও আমার হবু ওয়াইফ। ওর সাথে আমি যা খুশি তাই বলতে পারি। আর এইসব বিষয়ে তোমরা নাক গলাতে এসো না। এখান থেকে যাও তোমরা। আমাদের বিষয়ে আমরা বুঝে নেব। এখন বাঁচার জন্য এসব আজে বাজে কথা বলবি? এই আপু বলুন তো, আপনি ছেলেটাকে চেনেন কিনা? ঈশান অসহায়ভাবে মিলির দিকে তাকিয়ে রইল। মেয়েটি কিছু একটা ভেবে রাগী চোখে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়ে বলল, না, আমি ওকে চিনি না। শালা, আমাদের সামনে মিথ্যা কথা বলছিস? তোর সাহস কি করে হলো রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে উত্তপ্ত করা? আবার আমাদের দেখতে পেয়ে বলছিস তুই মেয়েটাকে চিনিস? দাঁড়া, আজকে তোরই হচ্ছে। ছেলেটা কথাগুলো বলে ঈশানকে মারতে আরম্ভ করলে বাকি ছেলে দুটো এগিয়ে আসে ঈশানের গায়ে হাত তুলতে লাগলো। ঈশান শতবার বারণ করার সত্ত্বেও ছেলেগুলোকে মেরে যাচ্ছে। মিলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, চলে যায়। এবার মিলির বান্ধবী ওকে বারবার বারণ করতে লাগলো এসব ঝামেলায় না করতে। তারপরও মেয়েটার মনে কোনো মায়া হলো না। মেয়েটার সবার সামনে এমন একটা কথা বলবে ঈশান ভাবতেও পারেনি। অনেক চেষ্টা করেও ঈশান নিজেকে ওদের মার থেকে বাঁচাতে পারল না। ছেলেগুলো ওকে ইচ্ছে মতো মেরে তারপর নিচে ফেলে দিল। পুরো শরীর ব্যথায় জর্জরিত। অনেক কষ্টে উঠে বসলো, কিন্তু হাঁটা চলার মতো অবস্থা নেই সেটা বুঝতে পারছে। মিলি যে এমন একটা কাজ করবে ঈশান ভাবতে পারেনি। মেয়েটাকে এত অসহ্য মনে করে এখন প্রচুর পরিমাণে খারাপ লাগছে।
ভাবতে অবাকই লাগছে যে এমন একটা মেয়ের সাথেই কিনা আপু আম্মু বিয়ে ঠিক করেছে। মেয়েটার সাথে বিয়ের কথা শুরু হবার প্রথম দিন থেকেই ওকে ইগনোর করেই যাচ্ছে, আর আজকে পাবলিক প্লেসে পাবলিকের মার খাওয়ালো। ঈশান রাস্তার ধারে অনেকক্ষণ বসে রইল। ছেলেটা হেঁটে বাসায় যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই বন্ধুদের কল করলো। বিষয়টা জানার পরে ঈশানের দুইটা বন্ধু এসে ওকে একটা রিক্সা করে বাসায় নিয়ে আসে। অবশ্য মাঝখানে একটা ফার্মেসিতে গিয়ে কিছু মেডিসিন নিয়ে আসে। ওরা বলেছিল ঈশানের সাথে থাকার কথা, কিন্তু ছেলেটা জোর করে বাসায় পাঠিয়ে দেয় ওদের। সেদিন বিকেলবেলায় ঈশান শুয়েছিল, শরীরটা বেশ খারাপ লাগছে। এরই মাঝখানে ভাইয়ের নাম্বার থেকে কল আসলো। কাল রাতে কথা হয়েছিল ইমন ভাইয়ের সাথে। কাল জানালো ভাইয়া বিয়ে করে নিয়েছে, বাসায় যাবে সেই সাহস পাচ্ছে না, তাই ঈশানকে বারবার কল করে জিজ্ঞেস করছে কোথায় আছে, এখানে এসে উঠবে। ঈশান যেন আব্বু আম্মুকে বোঝায় ভাইয়া ভাবিকে নিয়ে ওর ফ্ল্যাটে আসতে চাইছে। ঈশান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভাইয়া বলতে লাগলো, কোথায় রে তুই? আমি কতক্ষণ যাবত তোকে কল করছি, রিসিভ করছিস না কেন? এই তো ভাইয়া, বাসাতেই আছি। শরীরটা খুব খারাপ করেছে, তাই দেখতে পাইনি। শরীর খারাপ করেছে? মানে কি হয়েছে তোর? না তেমন কিছু না। তুমি কোথায় বলো? আমি তোর রুমের সামনে দাঁড়িয়ে আছি তোর ভাবিকে নিয়ে। আমি না বলাই আমি এখানে চলে আসছি। কোথায় থাকবো এতদিন বলতো? ঈশান ফোনটা কেটে দিল। অনেক কষ্টে উঠে গিয়ে রুমের দরজা খুলে দিতেই ভাইয়া ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ঈশানের হাঁটতেও কষ্ট হচ্ছে। ভাইয়া ভাবি ওর এরকম অবস্থা দেখে জিজ্ঞেস করতে ঈশান বলতো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তেমন করে কিছুই বলল না। অনেক চেষ্টা করে রুমের দিকে যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল। তারপর কখন জ্ঞান ফিরেছে, কি হয়েছে কে জানে। তবে পুরো একটা রাত চলে যাওয়ার পর দুপুরের দিকে পরদিন জ্ঞান ফিরেছে ঈশানের। ঈশান চোখ মেলে তাকালো, দেখলো ভাবি পাশে বসে আছে। ছেলেটা বসার চেষ্টা করতেই ভদ্রমহিলা বলল, উঠো না ভাইয়া, শুয়ে থাকো। তোমার ভাইয়া গেছে বাইরে বাজার করতে, বাসায় তো কিছু নেই। শরীরের এই হাল করলে কি করে, সত্যি করে বলো তো? ঈশান জানে মিলির কথা ভাবিকে বললে এটা ভাইয়ের কানেও যাবে, তাতে আব্বু জানলে আরও খারাপ লাগবে। অন্যদিকে পুরো একটা দিন চলে গেল, মিলি ঈশান একটা খবরও নেয়নি। সেদিনের বিষয়টা জানার পর বান্ধবীরা মিলিকে বকাঝকা করলো, আর কালকে আসার পর থেকেই ওই বান্ধবীটা হাজার কথা শুনিয়েছে। একটা ছেলেকে এত ঘৃণা করতে পারে একটা মেয়ে, সেটার জন্য অনেক বকাঝকা করেছে। মিলি প্রথমে রাগের মাথায় এরকম একটা কাজ করলেও ওর বান্ধবীরা যখন সবটা বুঝিয়েছিল আর বকাঝকা করলো, তখন মিলির মন খারাপ হয়ে গেছে। পরক্ষণে মনে হয়েছে রাগের মাথায় এটা কি করলো। মিলি গত 4-5টা দিন যাবৎ ফোনের দিকেই তাকিয়ে আছে, কিন্তু ঈশানের নাম্বার থেকে একটা কলও আসলো না। অন্যদিকে ঈশানও নিজে থেকে আর করেনি। ভেবেছে বাসায় গিয়ে আব্বুকে সবটা বলে দিবে, আর যে মেয়ে চাইছে না সম্পর্কটা হোক সেই মেয়ের সাথে জোর করে সম্পর্ক রাখার চেষ্টা করবে না। এই কয়েকটা দিনেই ভাবির সেবা যত্ন ঈশান অনেকটাই সুস্থ হয়েছে, কিন্তু শরীরের ব্যথা কমতেই জ্বর এসেছে, যার জন্য বিছানা থেকে ওঠাটাই একটা দায়ী হয়ে পড়েছে। 7ম দিনের মাথায় জ্বর কিছুটা কমলেও ভাইয়া বাহিরে যেতে বারণ করে দিয়েছে। অন্যদিকে মিলি এই 7টা দিন ঈশানের ফোন না পেয়ে অনেক অবাক হলো, কেমন হাঁসফাঁস করছিল। ওই ঘটনার পর মিলি মেয়েটা বাসায় চলে যেতে চায়, কিন্তু নিজের এরকম একটা কাজের জন্য গিল্টি ফিল হচ্ছিল। বান্ধবীরা বারবার জিজ্ঞেস করতেই বলল যে খারাপ লাগছে এসব করার জন্য। তারপর মিলির বান্ধবীরা বোঝালো ছেলেটার সাথে একবার দেখা করতে। ওরা খোঁজখবর নিয়ে জানতে পারে ঈশানের শরীর খারাপ করেছে। ঈশানের একটা বন্ধুর সাথে মিলির বান্ধবী দেখা হলে ওরা বিষয়টা জানতে পারে। তারপর মিলিকে জানাতেই মিলি মন খারাপ করে রইল। তখন মিলির বান্ধবী বলেছিল ওকে দেখা করতে। মিলিও ভাবলো ছেলেটাকে একটা সরি বলে দেওয়া দরকার, তাই ঈশানের বাসার ঠিকানাটা জোগাড় করে সেখানে চলে যায়। তারপর কয়েকজনকে জিজ্ঞেস করতে করতেই তারা বলে দিলে সেদিকে চলে আসে। তারপর কলিং বেল দিলে দরজা খোলার পর দেখে মিলি অনেক বেশি সারপ্রাইজড ছিল, কারণ দরজায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখছে। মিলি কিছু বলতে যাবে তার আগেই ঈশানের ভাবি বলে, কাকে চাই? না মানে আসলে আমি ভেবেছিলাম এটা ঈশানের বাসা, তাই এসেছিলাম। আমি মনে হয় ভুল বাসায় চলে এসেছি। এটা ঈশানেরই বাসা, কিন্তু আপনি কে?
মিলি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিল, তারপর একটা সময় চুপ করে থেকে বেরিয়ে গেল। মেয়েটা কিছু জিজ্ঞেস করলো না। মিলি অবাক হয়েছিল মেয়েটাকে দেখে। একটা ছেলের ফ্ল্যাটে কিনা একটা মেয়ে থাকে, এরকম একটা বিষয় দেখার পর মিলির অনেক বেশি খারাপ লাগলো। অন্যদিকে ভাবি এসে ঈশানকে বিষয়টা বললে ও বুঝতে পারলো মিলি এসেছিল, কিন্তু ভাবিকে দেখে হয়তো ভুল বুঝেছে, তাই ঈশান আর কোনো কথা বলল না। তবে মেয়েটাকে চেনে না বলে দিল ভাবিকে। ছেলেটার অনেক রাগ হয়েছে, এত বেশি যাকে বোঝার চেষ্টা করলো, ভালোবাসার চেষ্টা করলো, সে মেয়েটা ওর সাথে এরকম একটা কাজ করলো। ঈশান সেটা ভাবতে পারেনি মিলি ওর সাথে এমন বিহেভ করবে। যাই হোক, আরও 1 সপ্তাহ পরের ঘটনা। এই 1 সপ্তাহ ঈশান আব্বু আম্মু ভাইয়া ভাবি সম্পর্কে কথা বলেছে, আর অনেকবার আব্বুকে কথা বলানোর চেষ্টা করলেও আব্বু ওদের কারোর সাথেই কথা বলেনি, উল্টো রাগ করেছিল। ঈশান ভাইয়া ভাবিকে আশ্বস্ত করলো কয়েকদিনের মধ্যেই আব্বুকে বোঝাবে, তারপর ওদের বাসায় নিয়ে যাবে। ঈশানও কয়েকদিন যাবৎ কলেজেও যাচ্ছে না, শরীরটা খারাপ করেছিল কিনা, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। সকালে ভাইয়া কোনো একটা কাজের জন্য বেরিয়ে পড়ে। ভাবির কিছু কেনাকাটার প্রয়োজন হলে ওর ভাইয়াকে ফোন করলে তখন ভাইয়া ঈশানকে নিয়ে বেরোতে বলে। ঈশানও স্বাভাবিকভাবেই ভাইয়ার কথা মতো বন্ধুর বাইক নিয়ে ভাবিকে নিয়ে একটা শপিং মলের দিকে যেতে লাগলো। মাঝ রাস্তায় জ্যাম পড়তেই ঈশান খেয়াল করে মিলি ওর বান্ধবীদের সাথে ফুটপাত দিয়ে হাঁটছে। ঈশান সেখানে দাঁড়িয়েছিল, ভাবি ওর কাঁধে হাত রেখে হাজারটা কথা বলে যাচ্ছে। ঈশানকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে মিলি থমকে যায়। ঈশান বাইকের লুকিং গ্লাসে আর চোখে খেয়াল করে মিলি ওর দিকেই তাকিয়ে আছে। তারপরও সেদিকে মনোযোগ না দিয়ে ভাবির সাথে কথা বলে যাচ্ছিল। মিলির বান্ধবীরা ওকে দাঁড়িয়ে পড়তে দেখে লক্ষ্য করে মিলি সেদিকে তাকিয়ে আছে। সেখানে ঈশান দাঁড়িয়ে আছে। মিলি যে বান্ধবীটা সেদিন ওর সাথে ছিল, সে মেয়েটা জানতো ঈশানের শরীর খারাপ করেছিল। মিলির বান্ধবীরা জানে মেয়েটার ইগো বেশি, তাই ও কখনোই ঈশানের সাথে কথা বলবে না। সোনিয়া নামের মেয়েটা এগিয়ে এসে ভাবলো একটু কথা বলা দরকার। মেয়েটা এসে ঈশানের পাশে দাঁড়াতেই ঈশান মেয়েটার দিকে তাকাতেই সোনিয়া একটু হাসার চেষ্টা করে বলল, কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আসলে ভাইয়া সেদিন মিলি ওরকম একটা গন্ডগোল পাকাবে আমি ভাবতেও পারিনি, তাই খারাপ লাগছিল। আর ওই মেয়েটার মধ্যে কোনো খারাপ লাগা নেই। আসলে সেদিনের জন্য আমি আসলেই সরি, আমি কিছু করতে পারিনি আপনার জন্য। ভাবি মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান মেয়েটাকে আবারও আপু সম্বোধন করতেই মেয়েটা বলতে লাগলো, ভাইয়া তুই বারবার আপু কেন বলছো আমাকে? আগের কথাটাই তো ভালো ছিল। দেখেন, যেটা হওয়া সম্ভব না সেটা নিয়ে আমি ভাবতে চাই না, আর এসব রাগজেদের নাটক আমার দ্বারা হচ্ছে না। আপনাদের বান্ধবীকে বলে দিবেন আমি বাসায় গিয়ে আব্বুর সাথে কথা বলে নেব, উনি যেন অন্তত এই বিষয়ে কোনো ভয় না পায়। মিলির বান্ধবী মাথা নাড়ালো। এরই মাঝে খেয়াল করলো পিছনে একটা মেয়ে বসা, তাই প্রশ্ন করেই ফেলল, এই আপুটা কে ভাইয়া? আমার ভাবি কেন? না মানে আসলে সেদিন মিলি আপনার বাসায় গিয়েছিল, ওনাকে দেখেই হয়তো ভুল বুঝেছে। ঈশান আর চোখে বাইকের লুকিং গ্লাসে দেখলো মিলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তখনও একটু তাচ্ছিল্য করেই হেসে বলল, যার যেটা কাজ সে সেটাই করবে, তাতে আমার কিছু যায় আসে না। আপনার বান্ধবীকে বলে দিবেন ভয় নেই, আমি বিয়েটা নিজে থেকেই ভাঙবো। এখন উনি চাইলেও এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না। সিগন্যাল ভাঙতেই বাইকটা নিয়ে চলে গেল ঈশান। আর মিলির বান্ধবী সোনিয়া সেখানে দাঁড়িয়ে থাকলো। মিলি একটু দূরে থাকলেও কথাগুলো স্পষ্ট শুনতে পেল। তারপরও সোনিয়ার মিলির সামনে এসে জানালো মেয়েটা ওর ভাবি ছিল, যাকে নিয়ে সেদিন ঈশানকে সন্দেহ করে বাসায় গিয়ে হাজারটা বাজে কথা বলেছে। সেদিন সন্ধ্যাবেলায় সবাই মিলে হোস্টেলে বসে আড্ডা দিচ্ছিল, আর মিলি এক মনে কিছু একটা ভাবছিল দেখে ওর বান্ধবী তানিয়া বলতে লাগলো, এত কি ভাবছিস বলতো? সেই দুপুর থেকে দেখছি এক মনে কি যেন ভেবেই চলেছিস। কি হয়েছে? কি আর হবে, নিজের করা ভুলে চিন্তা করছে। মানুষ ভুল করে একবার দুবার, আর ও সেই প্রথম থেকেই ভুল করে যাচ্ছে। ঈশানের সাথে করা কাজের কথাগুলো বলছিস? তবে নয় তো কি, ছেলেটাকে এত অপমান করেছে, গায়ে পর্যন্ত হাত তুলল, আর সেদিন আমার সামনেই এতগুলো মানুষ দিয়ে মার খাওয়ালো। মানুষের তো একটা ন্যূনতম লজ্জা শরম আর আত্মসম্মান বোধ থাকে নাকি? একটা ছেলে আর কতবার ওর সামনে এরকম অপমান অপদস্থ হবে?
ও ঠিকই করেছে। ঈশানের জায়গায় আমি হলে অনেক আগেই লাথি মেরে ওকে আমার লাইফ থেকে তাড়িয়ে দিতাম। এত অপমান অপদস্থ হওয়ার থেকে বিয়েটা না করাই ভালো। সেই তো। তাছাড়া এত জেদি একটা মেয়ে যে সব কিছুতেই ওর বাড়াবাড়ি, ও আসলে মেয়ে মানুষকে এত জেদি আর রাগী হতে হয় না, সেটা ওকে কে বোঝাবে? মিলি বান্ধবীদের কথাগুলো শুনতে পারল না, সেখানে থেকে উঠে চলে গেল। আরও দুদিন পরের ঘটনা। সেদিন ঈশান কলেজে যাবার জন্য বের হয়েছিল। ঠিক তখনই কলিং শব্দ হতে লাগলো। ঈশান নিজেই গিয়ে দরজা খুলে দেখলো মিলি দাঁড়িয়ে আছে। ঈশান ওকে দেখে বলতে আরম্ভ করলো, কি ব্যাপার, আপনি এখানে? আমার তোমার সাথে কিছু কথা আছে ঈশান। কিন্তু আপনার সাথে আমার কোনো প্রকার কথা নেই, আর আপনি যা বলার সেদিনই বলে দিয়েছেন। এরপর আর কি কথা থাকতে পারে আমার সাথে? প্লিজ ঈশান, রাগ করে থেকো না। দেখো আমি ভুল করেছি তার জন্য। আবার কি নতুন নাটক করতে চাইছেন আপনি? আর ভুল করেছেন সেটা বুঝতে পেরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আসতে পারেন। সরি বলার জন্য এসে থাকলে বলবো, আমাকে সরি বলতে হবে না। ঈশান বারবার মিলিকে চলে যাওয়ার কথা বললে মিলি অনেক রিকোয়েস্ট করলো কথা বলার জন্য। এরই মাঝখানে ভাবি এসে ওদের এরকম তর্ক বিতর্ক করতে দেখে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, মেয়েটাকে ভেতরে আসতে দাও। এমন করে দাঁড় করিয়ে রেখেছো কেন? না, এরকম একটা নিচু মনের মানুষকে আমার বাসায় আমি ঠকতে দেব না। চলে যাক সে। তুমি জানো উনি সেদিন কি করেছে? তোমাকে বাসায় দেখে কত বাজে একটা চিন্তা ভাবনা করেছে। সেসব কথা আমি মুখেও আনতে পারবো না। ভালোবাসার মানুষ সম্পর্কে এরকম ভাবাটাই স্বাভাবিক। তুমি ওকে ভেতরে আসতে দাও ভাইয়া। আমার পক্ষে সম্ভব না ওনার সাথে কথা বলা। ওনাকে ভেতরে এনে তোমরা যত খুশি আড্ডা দাও, কিন্তু আমার ওনার সাথে কথা বলার মতো মানসিকতা নেই ভাবি। ভাবি এসে জোর করে মিলিকে ভিতরে নিয়ে গেলে ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। মিলি যেই জন্য আসলো সে কাজটা হলো না, এমন করেই ঈশান ওকে ইগনোর করলো। এক সপ্তাহ পরেই ঈশান ভাইয়া আর ভাবিকে নিয়ে আবুর কথা মতো বাসায় চলে যায়। সেদিন মিলি ওদের বাসায় এসে দেখে ঈশানের বাসাটা তালা দেওয়া। মিলি অনেক হতাশায় ফিরে যায়। ও নিজেও বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর মিলিকে ওর আব্বু ঈশানের কথা জিজ্ঞেস করে ওর সাথে কথা হয় কি না। তখন মিলি কিছু বলতে পারে না। মেয়েটা চুপ করে থাকতে দেখে আব্বু কিছুটা আঁচ করতে পারে। মিলির আম্মুর কাছেও বিষয়টা কেমন যেন সন্দেহ লাগছিল, তাই বলতে লাগলো, কি হয়েছে মামুনি, সত্যি করে বলো তো। তোমার চোখ মুখ দেখি আমার কেমন যেন মনে হচ্ছে তুমি কোনো অঘটন ঘটিয়েছো। মিলি আমতা আমতা করতে লাগলো। আব্বু ওকে একটা ধমক দিতেই মিলি কেঁদে ফেলল। মিলির আব্বুকে বেশ রাগীভাবে জিজ্ঞেস করলে তখন মিলি ভয় পেয়ে সবটা বলে দিল। মিলি আব্বুকে বরাবরই ভয় পায়, তাই ধমক খেয়ে মেয়েটার সবই বলে দেয়। সব শোনার পর মিলির আব্বু যেন আকাশ থেকে পড়ল। মেয়ে এমন একটা কাজ করবে ভাবতেও পারেননি উনি। ভদ্রলোক অসহায় কণ্ঠে বলতে লাগলেন, এই জন্য ছেলেটা আমাদের কল ধরে না, তাই তো? এই তো বাজে ছেলেটার সাথে তুমি মিসবিহেভ করতে পারলে কি করে? ছোটবেলা থেকেই দেখে এসেছি তোমার রাগ যেটা অতিরিক্ত। এত রাগ জেদ নিয়ে তুমি কি করে একটা মানুষকে বিয়ে করে তার সাথে ভালো থাকবে? ও ঠিকই করেছে, ছেলেটা এতবার করে তোমার কাছে গেছে, আর তুমি কি না শেষ পর্যন্ত ওকে মানুষ দিয়ে মার খাওয়ালে? ছি ছি ছি, এসব আফজল জানতে পারলে আমার মান সম্মান কোথায় থাকবে? আমি এমন এক মেয়ে জন্ম দিয়েছি যে মানুষের সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না। এই জন্য ঈশানের ভাই তোমাকে ফেলে পালিয়ে গিয়েছিল, বিয়েটা করেনি। এই সহজ সরল ছেলেটার সাথে তোমার বিয়ের কথা বলে আমি অন্যায় করেছি। আমি বলছি কি, তুমি বিয়েটা ভেঙে দাও। দরকার নেই এই ছেলের সাথে ওর বিয়ে দেওয়ার। জোর করে বিয়ে দিলে শেষে হিতের বিপরীত হবে। যাকে পছন্দই করে না তার সাথে কি করে থাকবে মেয়েটা? আমি ওকে বিয়ে করতে চাই। আমি ভুল করেছি, যেটা শুধরে নিতে চাই। তোমরা দয়া করে এরকম কিছু করো না প্লিজ আব্বু। তার কোনো দরকার নেই, অনেক করেছ এই একটা মাস। তুমি পারতে সব মেনে নিতে, কিন্তু করনি। আমি আমার বন্ধুর কাছে মাপ চেয়ে নেব, তারপর জোর করে তোমাদের বিয়েটা দিয়ে দুদিন পরে আবার ডিভোর্সের জন্য দৌড়াদৌড়ি করতে পারবো না। তোমার যাকে খুশি তুমি বিয়ে করে নিও। আমি আর তোমার বিয়ের সম্বন্ধে কোনো কথা বলছি না। অন্যায় হয়েছে বাবা হিসাবে তোমার লাইফের সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য অনেক বড় অন্যায় ছিল।
মিলি আব্বু আম্মুর সাথে কান্নাকাটি করেও ওদের মন গলাতে পারল না। রাগের মাথায় যে কাজ করেছে তার জন্য নিজেরই কষ্ট হতে লাগলো। আরও 2 দিন পরের ঘটনা। সেদিন মিলি ঈশানের বাসার ঠিকানা নিয়ে ওদের বাসায় আসে। বাসায় এসে অনেকক্ষণ যাবৎ মিলি ঈশানের আম্মু আর ভাবির সাথে কথা বলল। তারপর ঈশানের দেখা পেল না। মিলি খেয়াল করলো ঈশানের আম্মু আর ভাবি কতটা মিশে গেছে। 2 দিন আগেই যে মেয়েটা বিয়ে করে এ বাড়িতে এসেছে সেই মেয়েটা এত মিশে গেছে, আরও না চাইলেও পারতো না এতটা মিশে যেতে। সব সময় ও রাগ জেদ দেখিয়েছে। বিয়ের কথা শুরু হতেই সেদিন ছেলেটার গায়ে হাত তুলল, তার উপর আবার মানুষের সামনে এতবার অপমান করেছে। মিলি আসলো ঈশানকে সরি বলতে, কিন্তু আদৌ কি সরিতে ঈশানের মন গলবে? মিলি সন্ধ্যা অবধি থাকলো। শেষে যখন ঈশান বাসায় আসলো না তখন মেয়েটা নিরুপায় হয়ে চলে গেল। এমন করেই 2-3টা দিন আসার পর শেষে একদিন শুক্রবার আসলো। ভাবলো ছুটির দিন, ঈশান অন্তত বাসাতেই থাকবে। আর বাসাতে এসে পেয়েও গেল ঈশানকে। সবে মাত্র বাসা থেকে বের হচ্ছিল, মিলিকে এলোমেলো অবস্থায় চোখের সামনে দেখে ঈশান বাসা থেকে বেরিয়ে যেতে গেলে মেয়েটা ওর হাতটা ধরে ফেলে। তারপর জোর করে ওকে সোফাতে বসিয়ে দিতে গেলেই ঈশান হাতটা বাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আবার কি নাটক শুরু করলেন আপনি? তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই ঈশান। তুমি কেন চলে যাচ্ছ? ঈশান প্লিজ একটু সময় দাও। তোমার সাথে রাগ জেদ দেখি আমি নিজেও ভালো নেই, অন্যায় করেছি তোমার সাথে, তার জন্য একটাবার ক্ষমা চাইতে দাও। আপনি যে কাজ করেছেন তার জন্য আর কখনো সম্ভব নয় আপনার সাথে কথা বলা। আপনি চলে যান এখান থেকে, আর আসবেন না। আমি তো বলেছি আমি আব্বু আম্মুকে বুঝিয়ে বলবো যে বিয়েটা আমি করব না। আপনার কোনো দোষ হবে না। আমি আঙ্কেল আন্টিকেও বলে দিব যে আমি কিন্তু আমি চাই না এই বিয়েটা ভেঙে যাক। আমি তোমাকে বিয়ে করতে চাই ঈশান। কিন্তু নিজের থেকে বয়সের সিনিয়র একটা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আপনার মতো এত রাগী আর অহংকারী মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। প্লিজ প্লিজ সোনা, আমার সাথে একটু কথা বলো। এরকম কথা বলো না প্লিজ। তুমি এমন করলে আমার কেমন লাগবে বলো তো? তুমি যেমন আমাকে ভালোবেসে ফেলেছো, এখন যে আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি। চান বাকি প্লিজ আমার কথাটা শোনো। আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তি দাও। তুমি যে শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে নেব। তারপর এরকম করে আমাকে ইগনোর করো না। আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, কষ্ট হচ্ছে গো। রাগ অভিমানের আড়ালে যে তোমার জন্য আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা ছিল আমি বুঝতেই পারিনি। কিন্তু সেই দিন তোমার অসুস্থতার খবর পাওয়ার পর থেকে আমার খুব বেশি খারাপ লাগছিল। বুঝতে পারিনি যে তোমাকে এমন করে ভালোবেসে ফেলবো। প্লিজ প্লিজ বেবি। এরই মাঝখানে আম্মু আসলো। তারপর মিলিকে এমন রিকোয়েস্ট করতে দেখে বিষয়টা জিজ্ঞেস করতে ঈশান বিষয়টা এড়িয়ে বাসা থেকে বেরিয়ে যায়। মিলি সেদিন কান্না করতে করতে বাসায় আসে। সেদিন ঈশান যখন ওকে ভালোবাসার কথা বলেছিল মেয়েটা বিশ্বাস করেনি। আর যখন আজকে মিলি ঈশানকে বলছে ঠিক তখনই ঈশান ওকে ভালোবাসার পরও দূরে সরিয়ে দিচ্ছে। আমাদের সাথে এটাই হয়, আমরা ভালোবাসার মানুষগুলোকে ভুল করে দূরে সরিয়ে দিয়ে পরে বুঝতে পারি কত বড় অন্যায় করেছি। মিলি এমন করেই পুরো 1 মাস ঈশানের পিছনে ঘুরল, তাতেও যেন কাজ হচ্ছে না। আর তাতেই মিলি মনের দিক থেকে অনেকটা ভেঙে পড়ল। ছেলেটার সাথে চেয়েও কথা বলতে পারছে না। মিলি ভাবতেও পারেনি ঈশান এত রাগ করে থাকবে। মিলি ভাবতে পারেনি যে ঈশান এই অবধি ওর বাসায় কিছু বলেনি। তাহলে কি ছেলেটা এখনও চায় ওদের বিয়েটা হোক? তাই ভেবেছে ঈশানকে আজকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করবে। যাই হোক, শেষ যেদিন মিলি ঈশানের সাথে কথা বলার জন্য আসলো সেদিন সকাল সকালে ঈশানের বাসায় আসে। তারপর ঈশানের আম্মুর সাথে সরাসরি কথা বলল। ঈশান এখনও ঘুম থেকে ওঠেনি। মিলি ঈশানের রুমে চলে আসে। তারপর দেখে ঈশান ঘুমিয়ে আছে। ছেলেটাকে খালি গায়ে ঘুমিয়ে থাকতে দেখে মিলির লজ্জা লাগলেও পরক্ষণে মনে হতে লাগলো ঈশানের বুকে একটু মাথা রাখতে। মিলি অনেক দিন ধরেই ভাবছে সুযোগ পেলে ছেলেটাকে জড়িয়ে ধরবে একবার শক্ত করে। কে জানে এই ইচ্ছেটা পূরণ হবে কি না। বিষয়টা ভেবেই মিলি ঈশানের পাশে শুয়ে পড়ে। তারপর ওর বুকের মধ্যে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ বাদেই ছেলেটা নড়ে চড়ে উঠে ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে।
মিনিট 5 চোখ বন্ধ করে রাখতেই মিলিরও কেমন যেন চোখ জোড়ায় লেগে আসে। আজকাল রাতে আর ঘুম হয় না, ছেলেটাকে নিয়ে ভেবেই কেমন যেন মনটা উসখুস করতে থাকে। মিলি ঈশানকে জড়িয়ে ধরে যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই ঈশানের ঘুম ভাঙে। সাথে সাথে ছেলেটা বুঝতে পারে ওর অনেকটা কাছে কেউ একজন আছে। ঈশান ছেলেটাকে সরিয়ে দিতে নিলেও পারে না। প্রথমে স্বপ্ন ভাবলেও পরবর্তীতে যখন চোখ খুলে দেখে একটা মেয়ে ওর বুকের উপর শুয়ে আছে, তখনই সামনে তাকিয়ে হক চুকিয়ে যায়। ধাক্কা মেরে মেয়েটাকে সরিয়ে দিতেই মিলিরও ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে মেয়েটা উঠে বেশ খানিকটা বিরক্তি নিয়ে ওকে আবারও জড়িয়ে ধরতে গেলে তখন ঈশান বলে, এই আপনি কে বলুন তো? এমন করতেছো কেন? আমার খুব ঘুম পাচ্ছিল তো, কেন দূরে সরিয়ে দিলে? মিলি কথাটা বলেই চোখ টলতে লাগলো। ঈশান ভালো করে খেয়াল করে দেখলো, ঘুমের ঘরে স্বপ্ন ভাবলেও এখন যাকে দেখছে সে আর কেউ নয়, মিলি। মিলিকে দেখার পর ঈশানের মাথাটা হ্যাং হয়ে গেল। ও কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে তারপর একটা সময় রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, আপনি এখানে? আপনার লজ্জা করে না একটা পরপুরুষের ঘরে আসতে? আপনি একটা অবিবাহিত ছেলের রুমে ঢুকে তার সাথে কিভাবে একই বেডে শুয়ে পড়েন? আপনার তো ন্যূনতম লজ্জা হওয়া দরকার ছিল। আর আপনি কি না আমার সাথে একই বেডে? ছি 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 ছি, কী সব ভাবছি। আমার জায়গায় আপনি থাকলে এতদিন কি করতেন? হ্যাঁ, আমার ভাবিকে নিয়ে যে বাজে চিন্তাটা করেছিলেন আজকে, আমি আপনাকে কি বলে সম্বোধন করব বলে? আমি আমার হবু জামাইয়ের কাছে শুয়েছি, তাতে কি এমন অন্যায় হয়েছে? আর আমার ইচ্ছে করছিল তোমার বুকে মাথা রেখে ঘুমাতে। 2 দিন পর তো আমি এখানে। ওইটা আপনার দিবা স্বপ্ন। আপনি চাইলেও আর এই বিয়েটা হবে না, আমি তো আপনাকে বলেই দিয়েছি। কিন্তু আমি চাই এই বিয়েটা হোক। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, তোমার সাথে একই বাসাতে একই বেডে তোমার বুকে মাথা রেখে শুতে চাই, তোমার বেবির আম্মু হতে চাই। প্লিজ ঈশান, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে শাস্তি দাও, তারপরে এরকম করে দূরে সরিয়ে দিও না। আপনি কোনো অন্যায় করেননি, অন্যায় করেছিল আমার আব্বু। আপনার মতো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তারপর যখন আমি যেচে ভালোবাসা দেখাতে গিয়েছিলাম, জীবনে প্রথম কোনো মেয়েকে ভালোবাসি সেটা প্রকাশ করতে গিয়েছিলাম, সেই মেয়ে আমাকে এমন করে কষ্ট দিয়েছে। আমি অন্যায় করেছি আপনাকে এমন করে বারবার ডিস্টার্ব করে, তার জন্য মানুষ দিয়ে মার খাইয়েছেন। আর এখন এখান থেকে যান, আপনার সাথে কথা বলার বিন্দু পরিমাণে ইচ্ছাটাও আমার নেই। মিলি ঈশানের কাছে আসতে গেলে ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। মিলি সেখানেই মাথা নিচু করে বসে রইল। মিনিট 10 পরে ঈশান বেরিয়ে আসতেই মিলির কাছে আসলে ছেলেটা একটা থাপড় মারতে নিয়ে হাতটা নামিয়ে নিল। মিলির এবার নিজে ঈশানের হাতটা ধরে বলতে লাগলো, থামলে কেন? গায়ে হাত তুললে যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে সেটাই করো। অহংকারী ছিলাম, জেদি ছিলাম, সেটার জন্য যত খুশি মারো, বকো, যা ইচ্ছে করো, তারপরও দূরে সরিয়ে দিও না। তুমি যদি আমার মতো জেদ করে থাকো, বিয়েটা ভেঙে দাও, আমি অনেক কষ্ট পাবো। ঈশান আঙ্কেল আন্টি আব্বু আম্মা এত কষ্ট করে বিয়েটা জুড়ে দিল, আর তুমি যদি এখন নিজের রাগের কারণে বিয়েটা ভেঙে দাও, আমাকে আমাকে একটা সুযোগ না দাও, তাহলে ওরাও কষ্ট পাবে। তুমি কি সেটাই চাও? আমি তো মনে করেছি যে তুমি সেটাই চাও। আমি জানি তুমি এখন আমায় ভালোবাসো। দয়া করে প্লিজ অন্তত বিয়েটা ভেঙানো একটা সুযোগ দাও। নিয়ে দেখো, আব্বু আম্মু যেদিন থেকে সব জানতে পেরেছে আমার সাথে কথা অব্দি বলে না। আমি কথা দিচ্ছি সবাইকে রাজি করাবো, ভালো একটা বউ হয়ে দেখাবো। এখন থেকে রাগ জেদ করবোই না। দেখো, তোমাকে অনেক ভালোবাসবো, তোমার সব কথা শুনবো। যে অন্যায়টা করেছি তার জন্য আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু এমন করে দূরে সরিয়ে দিও না জান পাখি। ঈশান কি করবে জানে না, তবে মিলির কান্নাকাটি এই মুহূর্তে ভালো লাগছে না। গত 1 মাস যাবৎ মেয়েটাকে যতবার করে দূরে সরিয়ে দিয়েছে ততই সিন ক্রিয়েট করেছে, তাতে ঈশানে খারাপ লেগেছে। মিলি কাঁদতে কাঁদতে ঈশানকে জড়িয়ে ধরলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল। তারপর চলে যেতে গেলে মিলি যেটা করলো সেটার জন্য কল্পনাও করেনি। মেয়েটা ওর পাগুলো জড়িয়ে ধরলো, আর এত শক্ত করে জড়িয়ে ধরলো যার জন্য ঈশান ওকে ছাড়াতেই পারলো না। ঈশান জোর করে ছাড়ানোর চেষ্টা করলে মিলি বলতে লাগলো, আজকে তোমার আমাকে মাফ করতেই হবে। যদি একটাবার আমাকে সুযোগ না দাও তাহলে আমি এখানেই নিজেকে শেষ করে দেব। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারছি না। রাগ জেদ থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু তোমার জন্য আমার ভেতরে অনুভূতি ছিল, আর সেটা ভালোবাসাতে পরিণত হয়েছে, সেটা আমি বুঝতে পারিনি।
আমি তোমাকে ছাড়া কয়েকদিন অন্য কিছু ভাবিনি। আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না, তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না। দয়া করে আমাকে একটা সুযোগ দাও বেবি। বেবি তুমি যা বলবে সেটাই হবে। তুমি যদি বলো এখন থেকে ভালো মেয়ে হয়ে যেতে, সেটাই করবো। তারপরও শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো অন্যায় করব না, কাউকে বুঝতেও দেব না যে আমি তোমার সেই বাজে বউটা। মেয়েটা পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। ঈশান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর জোর করে মেয়েটাকে ওঠালো। মিলি চোখের পানি মুছে দিতেই মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরল। ঈশান চুপ করে থাকতেই মেয়েটা ওকে হাজারটা কথা বলতে লাগলো। ঈশান এবার আর মিলিকে ছাড়ালো না জোর করে। মেয়েটাকে এক হাতে বুকের সাথে জড়িয়ে ধরতেই আরেক হাত আপনা আপনি মাথায় চলে গেল। মিলি বুঝতে পারল ঈশানের রাগ কিছুটা কমেছে। সাথে সাথে মিলি ছেলেটাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতেই ঈশানও চুলের ভাঁজে একটা চুমু খেয়ে বলতে লাগলো, অন্যায় করেছেন সেটা আবার বাসায় বলার কি দরকার ছিল? কত বকাঝকা করলো আপনাকে। করুক, আমার জান পাখিটাকে কষ্ট দিয়েছি, তার কাছে এটা কিছুই না। আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনো অভিযোগ করতে দিব না তোমার। দেখো, তুমি যেটা বলবে সেটাই হবে এখন থেকে। এবার কান্নাকাটি থামান, আমার অন্য কিছু চাই। মানে কি চাই? তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই। দাঁড়াও, আমাকে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে নিজ হাতে তোমাকে খাইয়ে দেবো। দেখো না, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, আমার তো মিষ্টি খেতে ইচ্ছে করছে, তোমার ওই গোলাপি ঠোঁটের মিষ্টি। ঈশানের কথাতে মিলি লজ্জায় রাঙা হয়ে গেল। মেয়েটা নিজেকে ছাড়িয়ে নিতে গেলে ঈশান জোর করে ওকে ছাড়ালো। তারপর মুখে দুপাশে হাত রাখতেই মিলি লজ্জায় মুখটা নিচে নামিয়ে নিতেই ঈশান উঁচু করে আলতো করে ও ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মিলি চোখ বন্ধ করে নিয়ে ঈশানের শার্টের কলারটা হাতে নিল। ঈশান এক হাতে কোমর জড়িয়ে ধরে মেয়েটার ওই গোলাপি ঠোঁটে আদর দিতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।